স্বাগত। এখন জনপদে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। ফিরলেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি, আর বাংলাদেশে আটক ৯৫ জনকে ভারতের কাছে হস্তান্তর। অনেকদিন পর স্বজনদের কাছে পেয়ে হন আবেগ আপ্লুত। নৌবাহিনী জাহাজ আসতেছে, বাস তখন আমাদের কাজ স্টপ করে দিছে। তারা আসলো, আমাদের জাহাজে ছবি তোলার পরে আমাদেরকে ইন্ডিয়া নিয়ে গেল আর কি। ওরা কাকদ্বীপের ট্রলারে আমাদেরকে তুলে নিচ্ছে। তুলে নেওয়ার পরে আমাদেরকে পাথর প্রতিমা থানায় দিছে, থানা থেকে তারপরে আমাদেরকে জেলে দিছে। আমাদের মানুষগুলো ফেরত এসেছে এবং খুবই সবাই সুস্থভাবে সুন্দরভাবে তাদের পরিবারের সঙ্গে দেখা করবে আজকে থেকে, এটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। এই বছর আমাদের এই আশানুরূপ যে পর্যটক এই স্পটে আসে নাই। বর্তমানে ভাই ব্যবসার পরিস্থিতি খুব খারাপ, পর্যটক একদম কম আসতেছে। গত বছর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে যথেষ্ট পরিমাণ বুকিং ছিল কিংবা অগ্রিম বুকিংও ছিল। এই বছরের তুলনায় অনেকটা কম। আমি মনে করি এটার স্থান নির্বাচনটা মনে হয় সঠিক হয়নি। 50 জন মানুষ সারা বছরে সেখানে যায় না, সেই জায়গায় সেটা তারা করেছে, যেটা অত্যন্ত আমরা নিন্দা জানাই। কেন এত শহরে পর্যটন কেন্দ্রের ব্যবস্থা করা হলো, কেন দুর্গাপুর করা হলো না? বিভিন্নভাবে আমরা চেষ্টা করতেছি, কিন্তু আশানুরূপ তো সেইভাবে লোকজন আসতেছে না, গেস্ট পর্যটক আসতেছে কম। নতুন বছরেও আসার খবর নেই সিলেট ও নেত্রকোনার পর্যটনে। ঘুরে দাঁড়াতে পারছে না পর্যটন শিল্প, পরিকল্পনাহীনতার খেসারত দিচ্ছে সম্ভাবনাময় খাতটি। এখন জনপদে এ নিয়েও থাকবে প্রতিবেদন, তবে শুরুতেই ভারত থেকে জেলে ও নাবিক ফিরিয়ে দেওয়া প্রসঙ্গ। দেশে ফিরলেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি জেলে ও নাবিক। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মালিক পক্ষের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়। অনেকদিন পর স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হন আটককৃতরা। এদিকে একই দিনে বাংলাদেশ থেকে আটক ৯৫ জনকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে মুক্তি পাওয়া জেলে ও নাবিকরা কি বলছেন, হস্তান্তরের সব প্রক্রিয়া শেষ হয়েছে কিনা? শাফিন, হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আমরা আছি চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ডের যে জেটি আছে, সেই জেটিতে এখন হস্তান্তর যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে এবং যারা নাবিক আছেন ৯০ জন নাবিক তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। তাদের গণনা চলছে, গণনার পরপরই তাদের পরিবারের কাছে এবং মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হবে। এবং আমরা যেটি জানি যে প্রায় কেউ ফিরেছেন প্রায় ১.৫ মাস পরে, কেউ ৩ মাস পর, যেহেতু ৩টি জাহাজ ফিশিং ট্রলার, একটি ফিশিং ট্রলার সেপ্টেম্বরে আটক হয়েছিল, অর্থাৎ ডুবে গিয়েছিল, এবং ডুবে যাওয়া সেই ফিশিং ট্রলারের নাবিকদের উদ্ধার করে ভারতে আটকে রাখা হয়েছিল। এবং পাশাপাশি আরও দুটি ফিশিং ট্রলার ছিল, মেঘনা এবং লাইলা 2। এগুলো গত ডিসেম্বরে ভারতীয় কোস্টগার্ড কর্তৃক আটক করা হয় এবং সেই দুটি ফিশিং ট্রলারের ৭৮ জন নাবিক এবং জেলে কিন্তু আজকে ফিরেছেন। এবং প্রত্যেকের চোখে মুখে এখন উদ্বেগ উৎকণ্ঠার বদলেই আমরা যেটি দেখছি যে আসলে আনন্দের ছটা আছে। অনেকেই পরিবারকে ফিরে পেয়েছেন, পরিবারের স্বজনরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তাদের কাছে। এবং এই আসলে যে কোস্টগার্ডে যে জেটি যেখানে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যেখানে অনুষ্ঠানটি করা হচ্ছে, সেই অনুষ্ঠান স্থলটি কিন্তু একটি আবেগ ঘন দৃশ্যের অবতারণা হয়েছে। অনেকেই তাদের স্বজনকে জড়িয়ে ধরেছেন, শিশু বা যেই কন্যা সন্তানটি আছে তাকে কোলে জড়িয়ে আদর করেছেন এবং ভালোবাসার মানুষের সাথে অনেক দিনের জমে থাকা কথা তারা আলাপ চালাইতে মেতেছেন। এবং আমরা যেটি দেখেছি যে আসলে এখানে যারা নাবিক আছেন বা জেলে আছেন তাদের প্রত্যেকেই সুস্থ সবল আছেন এবং তারা দাবি করছেন যে তাদেরকে সুস্থভাবে সুযোগ সুবিধা দিয়ে রাখা হয়েছিল। তবে তাদেরকে আসলে তাদের যেই ফিশিং ট্রলারগুলো আছে সেখানে কিন্তু আটকে রাখা হয়েছিল। সেক্ষেত্রে তাদের যে জীবনযাত্রা সেখানে কিছুটা আসলে উদ্বেগ উৎকণ্ঠা ছিল। এবং যেহেতু ফিশিং ট্রলারে দীর্ঘদিন ধরে আটকে থাকার যে বিষয়টি, সেই বিষয়টি আসলে তারা অনেকেই আসলে বলছেন যে কিছুটা
সমস্যা ছিল। তবে সব মিলিয়ে আসলে তারা সুস্থভাবে ফিরেছেন এবং যেই মালিক পক্ষে যারা আছেন তারা দাবি করছেন যে আসলে মূলত ভুলক্রমে ভারতীয় সমুদ্র সীমায় তারা প্রবেশ করেছিলেন এবং যেই কারণে কোস্টগার্ড তাদের ভারতীয় কোস্টগার্ড তাদের আটকে নিয়ে যায় এবং পরবর্তীতে আসলে যে প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে দুদেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যে প্রক্রিয়াগুলো হয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয়েছে বলে তারা দাবি করছেন এবং তারা আশা ব্যক্ত করছেন যে আসলে দুই পক্ষের মধ্যে যে আরও যে সমঝোতা থাকা দরকার, বোঝাপড়া থাকা দরকার, সেগুলো যাতে আরও বৃদ্ধি পায় এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে আসলে এই হস্তান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারতীয় 95 জন নাবিক এবং জেলেকে কিন্তু ভারতের হাতে তুলে দেওয়া হয়। গত রবিবার দুপুর 2টায় সমুদ্র সীমার যে হিরন পয়েন্ট আছে সেই হিরন পয়েন্টে আসলে মূলত এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং আসলে এই প্রক্রিয়াটাকে যারা সংশ্লিষ্ট আছেন বা কোস্টগার্ড আছেন তারা এটাকে ইতিবাচকভাবে দেখছেন এবং এক্ষেত্রে তারা আসলে নিজস্ব যে বোঝাপড়াগুলো সেগুলো আরও বোঝাপড়ার চেষ্টা করছেন এবং আসলে বিষয়টি এই যে ঘটনাটি ঘটেছে ভুলক্রমে অনুপ্রবেশ করা এগুলো নিয়ে তারা তদন্ত করবেন এবং আরও বিষয়গুলো তারা জানার চেষ্টা করবেন। তবে এক্ষেত্রে তারা দুই দেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটি উপর অনেকটা জোর দিচ্ছেন এবং এই আজকের যে প্রত্যাবাসন প্রক্রিয়া সেটিকে ইতিবাচকভাবে দেখছেন। শাফিন। সহকর্মী ফয়সাল করিম যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের পতেঙ্গা থেকে, জানাচ্ছিলেন বঙ্গোপসাগর থেকে আটককৃত 90 জেলে ও নাবিককে ফেরত পাঠিয়েছে ভারত, তারই সবশেষ খবর। বিএসএফের গুলিতে কিশোরী ফেলানি হত্যার আজ 14 বছর। ভারতের বিএসএফের কোর্টে অভিযুক্ত সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে 9 বছর আগে দেশটির সুপ্রিম কোর্টে রিট হলেও শুনানি হয়নি আজও। জানা গেছে শুনানির জন্য আজ তারিখ নির্ধারণ করা হয়েছে। এক যুগের বেশি সময় পার হলেও বিচারের আশায় রয়েছে তার পরিবার। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ছবিতে প্রতিবেদন। 2011 সালের 7 জানুয়ারি ফেলানিকে গুলি করে হত্যা করে বিএসএফ। এরপর কাটাতারে কয়েক ঘণ্টা ঝুলে থাকে বিশ্ব মানবতা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নিষ্ঠুর এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে দেশে বিদেশে। মূলত অনন্তপুর সীমান্তে কাটাতার পার হয়ে ভারত থেকে দেশে ফেরার সময় 14 বছর বয়সী কিশোরী ফেলানিকে পাখির মতো গুলি করে হত্যা করে বিএসএফ সদস্য অমিয় ঘোষ। এরপর প্রায় 5 ঘণ্টা মরদেহ ঝুলে থাকে কাটাতারে। পরে নানান প্রক্রিয়া শেষে বিএসএফ ফেলানির মরদেহ হস্তান্তর করে বিজিবির কাছে। মৃত্যুর 30 ঘণ্টা পর ফেলানির মরদেহ দাফন করা হয় পৈতৃক ভিটায়। এরপর পেরিয়ে গেছে 14 বছর, কিন্তু বিচার পায়নি তার পরিবার। আজ পর্যন্ত আমি বিচার পাইনি। সুপ্রিম কোর্টে, ভারতের সুপ্রিম কোর্টের বিচারটা ঝুলে আছে। আজ ঝুলে না থাকে, আমি এর বিচারটা সুস্থ বিচার পাই, অমিয় ঘোষে একটা সর্বোচ্চ শাস্তি হোক, আমি এটাই চাই। বিএসএফের জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে বাদী, আসামি ও বিচারক 3 জনই ছিল বিএসএফের। সেখানে অভিযুক্ত বিএসএফ সদস্য খালাস পান। তবে ভারতের উচ্চ আদালতে ন্যায় বিচারের আশা স্বজনদের। বাদী বিএসএফ এবং বিএসএফের আদালতেই এবং বিএসএফই ছিল বিচারক, ফলেই এটি ন্যায্য বিচার পাওয়া যায়নি এবং পাওয়া সম্ভব না। মানবাধিকার কর্মীরা বলছেন ভারতের সুপ্রিম কোর্টে রিটটির নিষ্পত্তি হওয়া জরুরি। সঠিক বিচারের মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনায় ঘটবে ইতিবাচক পরিবর্তন। এই মামলার যদি রায় ভারতীয় সুপ্রিম কোর্ট যদি একটা সুনির্দিষ্ট নির্দেশনা দেয়, সে রায়টি সুষ্ঠু বিচার হয়, তাহলে এই যে হত্যাকাণ্ড, সীমান্ত হত্যাকাণ্ডে বিএসএফ যে ভূমিকা পালন করতেছে, এখানে তারা একটা সুনির্দিষ্ট নির্দেশনা পাবে এবং এই হত্যাকাণ্ড সেটা প্রশ্নবিদ্ধ হবে বলে আমি মনে করছি। বিএসএফের কোর্টে প্রথম দফায় রায় হয় 2013 সালের 6 সেপ্টেম্বর। পরে 2015 সালের 2 জুলাই পুনর্বিচারের রায়ে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষ খালাস পায়। এই রায় প্রত্যাখ্যান করে একই বছরের আগস্টে কলকাতার মানবাধিকার সংগঠন, বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ এবং ফেলানির বাবা যৌথভাবে রিট দায়ের করেন। এরপর তারিখের পর তারিখ পিছিয়ে গেলেও হয়নি শুনানি। এখন কুড়িগ্রাম। অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের সকল পক্ষকে নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা থাকলেও এ নিয়ে ধোঁয়াশায় রয়েছে রাজনৈতিক দলগুলো। বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত বলছে এখনও আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেনি অন্তর্বর্তী সরকার। ঘোষণাপত্রের কিছু বিষয় নিয়ে অস্পষ্টতা যেমন রয়েছে, তেমনি সামনে আসা বেশ কিছু বিষয়ে রয়েছে দ্বিমত। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। সহস্রাধিক প্রাণের বিনিময়ে নতুন করে স্বপ্ন বুনছে লাল সবুজের বাংলাদেশ। ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরশাসকের কবল থেকে মুক্তির মিছিলে যারা পা মিলিয়েছিল, সেই বিপ্লবীরা আবারও রাজপথে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে।
5 আগস্ট হাসিনার পলায়নের মধ্য দিয়ে মূর্ত হয়ে ওঠা যে আকাঙ্ক্ষার জানান ছাত্র জনতা সেদিন দিতে পারেনি তা ঘোষণার জন্য 31 ডিসেম্বরকে বেছে নিলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় অভ্যুত্থানের সকল পক্ষকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার। সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এরপরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি থেকে আলটিমেটাম আসে 15 দিনের মধ্যে দিতে হবে ঘোষণাপত্র। কিন্তু সপ্তাহ পার হলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দলটির শীর্ষ পর্যায়ের এই নীতি নির্ধারক বলছেন, জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে যেমন অস্পষ্টতা আছে, তেমনি যে দু একটি বিষয় প্রকাশ্যে এসেছে তা নিয়েও রয়েছে দ্বিমত। সংবিধান রাখা না রাখা বা তার সংশোধনী বিষয়ে তারা এ ব্যাপারে কার্যকর ভূমিকা নেবে, এটি ছাত্রদের কোনো ছাত্রদের দ্বারা কার্যকর হবে এমন কোনো বিষয় এটি নয়। যোগাযোগ বলতে যেমন বোঝা যায় মতামত চাওয়া বা সিরিয়াসলি বৈঠক করা, এমন কিছু ঘটেনি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলও জানালেন, এখনও তাদের সাথে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি। এ নিয়ে তার দলের অবস্থান জানতে চাইলে বিষয়বস্তু না জেনে মন্তব্য করতে রাজি হননি তিনি। অফিসিয়ালি সরকার অথবা ছাত্রদের পক্ষ থেকে ফর্মালি আমাদের সাথে মত বিনিময়, এটা নিয়ে আলাপ আলোচনা, ডিসকাশনটা আলটিমেটলি কিন্তু হয় নাই। আসলে সেখানে কি থাকছে আর কি থাকছে না, কি পরিবর্তন হচ্ছে, কি নতুন ঢুকছে, এগুলো না জেনে মন্তব্যটা জামাত ইসলামের মতো দায়িত্বশীল সংগঠন আগাম কোনো মন্তব্য করাটা আমরা সমীচীন মনে করি না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলেই এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সকল পক্ষকে সুচিন্তিতভাবে এগুনোর পরামর্শ তাদের। মুক্তিযুদ্ধের সময় যে ঘোষণা হয়েছিল সেই ঘোষণাটা অনুযায়ী দেশটা চলেনি, সেই জন্য আমাদের নতুন করে আবার অভ্যুত্থান করতে হলো এবং ঘোষণা দিতে হলো। এই জন্য এটা জরুরি, তাদের জাস্টিফিকেশন লাগবে না, একটা রেশনাল যেটাকে বলি আমরা। ছাত্র নেতারা রক্ত দিয়েছে যখন, তখন তারা নিশ্চয়ই খুবই দায়িত্বশীল হবে। আবার রাজনৈতিক নেতারা যতই ক্ষমতার কাছাকাছি অবস্থান করতে চায়, তো তারাও একটি যৌক্তিক অবস্থানে পৌঁছবে। অন্তর্বর্তী সরকার যত দ্রুত রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে সমন্বয় করে ঘোষণাপত্র জাতির সামনে আনতে পারবে, ততই জাতীয় ঐক্যের পথ মসৃণ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। নতুন বছরে আসার খবর নেই সিলেটের পর্যটনে। অন্যবারের চেয়ে এবার পর্যটন কম থাকায় বিপুল লোকসানে পর্যটন খাত। ব্যবসায়ীদের দাবি, পর্যটন নিয়ে দায়িত্বশীলদের খামখেয়ালিতে পিছিয়ে পড়ছে পর্যটন ব্যবসা, যার নেতিবাচক প্রভাব পড়ছে আঞ্চলিক অর্থনীতিতে। গোলজার আহমেদের প্রতিবেদনে ছবি তুলেছেন অনিল পাল। পর্যটকদের আকৃষ্ট করতে যেসব উপাদান দরকার তার ছবি আছে সিলেটে। অপার সৌন্দর্যের মিশেলে গড়ে ওঠা সিলেট যেন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের শিল্পীর তুলির দৃষ্টিনন্দন এক ক্যাম্পাস। মেঘ পাহাড়ের আলিঙ্গন, নীল জলরাশি কিংবা চা বাগানের সবুজ সমারোহ, সেই সাথে দেশের একমাত্র জলারবন রাতারগুল কিংবা ভারত সীমান্ত লাগোয়া জাফলং, বিছানাকান্দি সবসময় পর্যটকদের কাছে পছন্দের শীর্ষে। কিন্তু বিগত সময়ের অব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে পর্যটক কমেছে সিলেটে। এবারও তার ব্যতিক্রম নয়, যার ফলে পর্যটন ব্যবসা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। সিলেট জেলার জাফলং, বিছানাকান্দি, সাদা পাথর এলাকায় পর্যটন নির্ভর ব্যবসায়ী আছেন অন্তত ৫,০০০। ভরা মৌসুমে পর্যটক আশানুরূপ না হওয়ায় তাদের বেচা বিক্রিতেও পড়েছে ভাটা। ডিসেম্বর জানুয়ারিতে যেভাবে পর্যটক আসার কথা, এই বছর আমাদের এই আশানুরূপ যে পর্যটক এই স্পটে আসে নাই। বর্তমানে ভাই ব্যবসার অবস্থিতি পরিস্থিতি খুব খারাপ, পর্যটক একদম কম আসতেছে। শনি দুদিন বেশি থাকে পর্যটক, এই তো কদিন থেকে এই মাস থেকে দেখা যায় পর্যটক খুবই কম।
সিলেটের সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপক জুয়েল মিয়া বলছিলেন 3 বছরে তার হোটেলে পর্যটকদের যে উপস্থিতি থাকতো এবার সে হার কমেছে 30%-এরও বেশি। ছুটির দিনেও খালি থাকছে হোটেলের কক্ষ। গত বছর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে যথেষ্ট পরিমাণ বুকিং ছিল কিংবা অগ্রিম বুকিংও ছিল। এই বছরের তুলনায় অনেকটা কম। মূলত পর্যটকের উপর নির্ভর করে চলা, সেক্ষেত্রে আর্থিক অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যবসায়ীরা বলছেন কয়েক মাস ধরে পর্যটক কম থাকায় প্রতিনিয়তই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এতে ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম অবস্থা ব্যবসায়ীদের। পর্যটন তো ছোট একটি ব্যাপার না, বিশাল একটি বড় ব্যাপার। প্রত্যেকটি খাতে আমার মনে হয় যে এই আগামী যে 2টি মাস আমরা খুব একটা আলোর মুখ দেখছি না। পর্যটন যে মন্ত্রণালয় এটাকে বিমানের সাথে ইনক্লুড করাতে পর্যটন শিল্পকে তারা এগোতে পারছে না, পাশাপাশি বিমানকেও এগোতে পারছে না। এটা আমার মনে হয়, আমি আগেও বলেছি যে পর্যটন শিল্পটাকে পর্যটন মন্ত্রণালয়কে আলাদা করা উচিত। যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন সহ পর্যটন নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা না থাকায় প্রতিনিয়তই কমছে সিলেটের জৌলুস। এতে সিলেট অঞ্চলে পর্যটন ব্যবসায় দেশি বিদেশি হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে চিন্তিত তারা। যে পরিমাণ পর্যটক আসার কথা, সেই পরিমাণ পর্যটক না আসাতে আমরা মনে করতেছি যে ইনভেস্টও মানুষ বিমুখ হয়ে যাচ্ছে। তো পাশাপাশি যদি পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হয় তাহলে পর্যটন মন্ত্রণালয়ের যে কিছু কিছু কাজ আছে এগুলাকে আরও গতিশীল করতে হবে। সিলেটে যদি পর্যটকরা না আসে তাহলে এই ইন্ডাস্ট্রিগুলো কীভাবে বাঁচতে হলে তাদেরকে পর্যটক আনতে হবে। পর্যটককে আকৃষ্ট করতে হলে প্রথম 2টা জিনিস লাগবে, একটা হইল অবকাঠামোগত উন্নয়ন, আর একটা হইল তার সিকিউরিটির ব্যবস্থা করা। বিগত 1 দশকে সিলেটের পর্যটন নিয়ে নানান পরিকল্পনা হয়েছে, কিন্তু পরিকল্পনা কিংবা মহাপরিকল্পনা তার কোনো কিছুই এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতামত শুধুমাত্র পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ থেকে নয়, বরং অবকাঠামোগত উন্নয়ন সহ সিলেটকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের পর্যটকদের কাছে পরিচিত করে তুলতে পারলে এই অঞ্চলে পর্যটন ব্যবসায় আমূল পরিবর্তন আসবে। গুলজার আহমেদ, এখন ভোলাগঞ্জ, সিলেট। আবাসন সংকটের কারণে পিছিয়ে নেত্রকোনার পর্যটন খাত। সরকারিভাবে কোটি কোটি টাকা খরচে একটি পর্যটন কেন্দ্র নির্মাণ হলেও তা যেন এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা বলছেন প্রর্যটন এলাকা বাদ দিয়ে জনশূন্য হাওরে পর্যটন কেন্দ্রিক উন্নয়ন সুফল বয়ে আনবে না। আর কেন্দ্রটির দায়িত্বরতরা বলছেন ঋণ নিয়ে কোনো রকমই প্রতিষ্ঠানটির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। সহকর্মী রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে প্রতিবেদন। পাহাড়, নদী আর হাওড়ের জেলা নেত্রকোনা। এখানকার সাদামাটির পাহাড় আর স্বচ্ছ পানির নদী সুমেশ্বরীর পরিচিতি দেশব্যাপী। নেত্রকোনার যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নতি হলেও আবাসন সুবিধার অভাব ভোগাচ্ছে পর্যটকদের। সে কথা মাথায় রেখে পর্যটন কর্পোরেশন একটি ভবন নির্মাণ করলেও তা থেকে সুবিধা পাচ্ছেন না পর্যটকরা। 2 তলা ভবনটিতে একটি ভিআইপি সহ মোট 7টি কক্ষ, রেস্তোরাঁ, পুকুর, কার পার্কিং সহ রয়েছে নানা সুবিধা। এত কিছুর পরও গত 1 বছরে এর 7টি কক্ষ ভাড়া হয়েছে মাত্র 68 বার। নেত্রকোনা 4 আসনের সাবেক এমপি ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ছোট ভাই সাজ্জাতুল হাসানের গ্রামের বাড়ি আদর্শনগরে তৈরি করা হয়েছে পর্যটন কেন্দ্রটি, যেখানে বর্ষাকালে হাওরের পানি দেখতে গুটি কয়েক পর্যটক এলেও সারা বছরই থাকে জনমানব শূন্য। ফলে উদ্বোধনের পর থেকেই লোকসানের বোঝা মাথায় নিয়ে চলছে প্রতিষ্ঠানটি। পর্যটন এলাকা বাদ দিয়ে জনশূন্য হাওরে নির্মিত কোটি টাকার এই ভবনকে পুরোপুরি অপরিকল্পিত উন্নয়ন বলছেন স্থানীয়রা। পর্যটকদের জন্য যে আবাসস্থল বা হোটেল বা মোটেল বা সরকারি ভাবে যে ধরনের করার কথা সে ধরনের হচ্ছে না। একটা পর্যটন মোটেল হয়েছে, আমি মনে করি এটার স্থান নির্বাচনটা মনে হয় সঠিক হয়নি। সারা বছরে আমাদের জরিপ অনুযায়ী 50 জন মানুষও সারা বছরে সেখানে যায় না। এই পর্যটন কেন্দ্র দিয়ে কোনো সুফল বা ভালো কোনো কিছু আশা করা যায় না, কারণ ওই জায়গাতে মানুষ এমনিতেও খুব কম যায়। ব্যক্তিগত ক্ষমতা খাটিয়ে সেই জায়গায় সেটা তারা করেছে, যেটা অত্যন্ত আমরা নিন্দা জানাই। কেন এত শহরে পর্যটন কেন্দ্রের ব্যবস্থা করা হলো না, কেন দুর্গাপুর করা হলো না, কেন খালি হাওড়ে করা হলো না? ওইখানে তো ব্যক্তির তুষ্টির জন্য সেখানে পর্যটন কেন্দ্রটা করা হয়েছে, কেউ তো এখানে যায় না।
পর্যটক না থাকার কথা স্বীকার করে ভবনটির পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, ঋণ নিয়ে কোনো রকমে ভবনটি চালু রাখা হয়েছে। 2বার 3বার মাইক মারছি, লিফলেট ছাড়ছি, বিভিন্নভাবে আমরা চেষ্টা করতেছি, কিন্তু আসানোর তো সেইভাবে লোকজন আসতেছে না। গেস্ট পর্যটক আসতেছে কম, হেড অফিস থেকে টাকা পয়সা পাই আর কি। এই মিলাইয়া বেতন ভাতা অন্যান্য খরচ আমাদের চলে আর কি, এইভাবে চালাইতেছি। জেলার সীমান্তবর্তী 2 উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় প্রতি বছর শীত মৌসুমে হাজারো পর্যটকের সমাগম ঘটে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। কুমিল্লার কান্দিরপাড়া সহ বেশিরভাগ এলাকায় তৈরি হয়েছে তীব্র গ্যাস সংকট, যাতে বাসাবাড়িতে রান্না করতে তৈরি হচ্ছে ভোগান্তি। একই সঙ্গে শিল্প কারখানায় পড়ছে নেতিবাচক প্রভাব। এ নিয়ে বিস্তারিত জানাতে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে গ্যাস সংকটের কারণ কি, সংকট সমাধানের জন্য কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? শাপিন, বাসাবাড়ি কিংবা শিল্প কারখানা আসলে সব জায়গাতে কিন্তু একই পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে বাসাবাড়িতে রান্নাবান্নায় ব্যাপক ভোগান্তিতে রয়েছেন গৃহিণী যারা রয়েছেন। আমরা খোঁজ নিয়েছি কুমিল্লা নগরী সহ এর আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে সকাল 7টা থেকে 10টা 11টা পর্যন্ত আসলে গ্যাসের খুব সংকট দেখা থাকে। একেবারে 12টার পর থেকে কিছুটা চাপ বাড়লো, আবার সন্ধ্যার পর থেকে কিন্তু শুরু হয় একই অবস্থা। এই সংকটে কিন্তু পুরো জানুয়ারি মাসের প্রথম দিক এবং ডিসেম্বরের শেষ সময় থেকে কিন্তু এই সমস্যাটা শুরু হয়েছে। আমরা কথা বলেছি বাকরাবাদ ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে। তারা বলছেন যে শীতেই এই সমস্যাটা আসলে শুধু এবছর না, অন্য এর আগে বেশ কয়েক বছর থেকে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে। তারা এটা নিয়ে আসলে সমাধানের চেষ্টা করছেন। তারা যারা অবৈধ যে সংযোগগুলো মানুষ সংযোগ স্থাপন করছে সেই সংযোগগুলো তারা চিহ্নিত করে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছেন। বহু সংযোগ বিচ্ছিন্ন করার পরও আসলে এই সমস্যা কিন্তু সমাধান হচ্ছে না। তারা বলছেন যে এছাড়াও আর কিছু সমস্যা রয়েছে, সেগুলো হচ্ছে যে পাইপলাইনের মাধ্যমে তারা গ্যাস ডিস্ট্রিবিউশন করেন ভোক্তাদের মাঝে। সেটা আসলে যে পাইপলাইনের মাধ্যমে সেটা একেবারে পুরাতন, প্রায় 30 বছর আগের পাইপলাইন। বর্তমানে যে পাইপলাইন রয়েছে সেটা হচ্ছে 150 বা 200 পিএসের যে পাইপলাইন, কিন্তু 30 বছর আগে যে পাইপলাইন সেটি হচ্ছে 70 পিএস, যার কারণে কিন্তু চাহিদা মোতাবেক যে সরবরাহ সেটা আসলে ঠিকঠাকভাবে পৌঁছে না ভোক্তাদের কাছে, এতে করে সংকটটা তৈরি হয়। তবে কুমিল্লাতে যে পরিমাণ গ্রাহক রয়েছেন বাকরাবাদ লিমিটেডের, সেখানে প্রায় 20,000 গ্রাহক। এই গ্রাহকরা কিন্তু তাদের চাহিদা যে সময়টায় থাকে গ্যাসের, সেই সময় কিন্তু আসলে তাদের প্রয়োজনীয় কাজগুলো তারা করতে পারছেন না গ্যাসের সংকটের কারণে। একই সঙ্গে উৎপাদনে ব্যাঘাত ঘটতেছে। আমরা দেখেছি কুমিল্লা বিসিক এবং ইপিজেড সহ যে ছোট বড় যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু পণ্য উৎপাদনে ব্যাঘাত ঘটছে, তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা বেশ কয়েকজন কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে শীতে আসলে তাদের কিন্তু উৎপাদন আসলে অনেকাংশে কমে আসে। তো এই সমস্যা সমাধানের জন্য তারা বারবার বাকরাবাদের সাথে যোগাযোগ করছেন, কিন্তু বাকরাবাদ তাদেরকে ওই ধরনের কোনো আসলে সমাধান না দিতে পারায় কিন্তু আসলে এই সংকটটা স্থায়ী হচ্ছে বলে আসলে তারা বলছেন। আমরা বাকরাবাদের সাথে যোগাযোগ রাখছি, তারা বলছেন যে খুব সহসায় সেটা আবারও চিহ্নিত করে সমাধানের চেষ্টা চালাচ্ছেন। তো শাফিন, এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লায় গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। শীতের প্রকোপ বাড়ায় বরিশাল বিভাগ জুড়ে বেড়েছে ঠান্ডাজনিত ডায়রিয়ার প্রকোপ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন বরিশাল সদর হাসপাতাল থেকে সরাসরি সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন যে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে কি পরিমাণ রোগী ভর্তি হয়েছেন, চিকিৎসা পেতে কোনো ভোগান্তি রয়েছে কিনা? শাফিন, বরিশালে পুরো বিভাগ জুড়েই চলতি মাসে ডায়রিয়া আক্রান্তর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে এবং প্রতিদিন বরিশাল এই সদর হাসপাতালে দেখা যাচ্ছে 15 থেকে 20 জন রোগী ভর্তি থাকছে। অনেকে ছুটি নিয়ে যাচ্ছে, অনেকে আবার তখনই ভর্তি হচ্ছে এবং শিশুরাও এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এবং স্বাস্থ্য অফিসের তথ্য মতে বরিশালে গত 1 তারিখ থেকে আজকে পর্যন্ত প্রায় বিভাগ জুড়ে 1000-এর অধিক রোগী এই কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এবং
বরিশাল জেলায় প্রায় 238 জনের মতো রোগী আক্রান্ত হয়েছে এবং গত 24 ঘন্টার হিসাব যদি বলি তাহলে 24 জন রোগী আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই ডায়রিয়া আক্রান্ত হয়ে মূলত বয়স্ক যারা রয়েছে তারা এই সদর হাসপাতালেই ভর্তি নেয় এবং চিকিৎসা সেবা নিতে আসেন এবং যারা শিশু রয়েছে তারা এই হাসপাতালটি এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটিতে ভর্তি হয়। তবে চিকিৎসা সেবা নিয়ে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে না, কারণ যে আসছে সে আসলে বেড পাচ্ছে এবং চিকিৎসা সেবাও যথাযথ পাচ্ছে বলে জানিয়েছেন রোগীরা। তবে চিকিৎসক যারা বলছেন তারা বলছেন যে রোটা ভাইরাসের কারণেই কিন্তু এই সংক্রমণটা বেশি হচ্ছে। সুতরাং যেহেতু এই ডায়রিয়া পানিবাহিত একটি রোগ, সেক্ষেত্রে যদি বিশুদ্ধ পানি পান করা যায় এবং বাইরের খাবার থেকে বিরত থাকা যায় সেক্ষেত্রে এই রোগের সংক্রমণ কমে আসবে বলে জানিয়েছেন চিকিৎসকরা এবং হাসপাতালের থেকে সকল ধরনের ওষুধ, স্যালাইন সেগুলো সরবরাহ করা হচ্ছে যাতে রোগীদের কোনো রকম ভোগান্তি শিকার না হতে হয়। এবং বরিশাল সদর হাসপাতালে আগে আসলে কোনো শিশু ওয়ার্ড ছিল না, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালেই একমাত্র শিশু ওয়ার্ড রয়েছে যেখানে চিকিৎসা সেবা নিতে যায় শিশুরা। তবে বরিশাল সদর হাসপাতালেও এখন কিন্তু একটি ওয়ার্ড চালু করা হয়েছে যেখানে আমরা দেখেছি যে শিশুরা চিকিৎসা সেবা নিচ্ছে। তবে এই বছরই কিন্তু প্রথম বয়স্ক যারা রয়েছেন তারা এই রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ডায়রিয়ার শিকার হচ্ছেন। গত বছরও এতটা চাপ ছিল না যতটা এবছর আসলে দেখা দিচ্ছে এবং পরিসংখ্যানটা যেহেতু আগেই বললাম যে গত 6 দিনেই কিন্তু বরিশাল বিভাগ জুড়ে 1000-এর অধিক রোগী এই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এবং বরিশাল জেলায় প্রায় 2 থেকে 250 রোগী কিন্তু আক্রান্ত হয়েছে এবং প্রতিদিনই কিন্তু এই সংখ্যাটা বাড়ছে এবং তারা ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে এবং ডাক্তারদের পরামর্শ নিয়ে দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এই রোগে এখন পর্যন্ত কেউ মারা যায়নি, তবে আক্রান্তের সংখ্যাটা দিন দিন বাড়ায়। কিছুটা চিন্তিত যারা চিকিৎসক রয়েছেন তারা এবং যারা স্বজন রয়েছেন তারাও কিছুটা চিন্তায় রয়েছেন যে হঠাৎ এই সংক্রমণ কেন এতটা বাড়ছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। জেনারেল হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের প্রাতিষ্ঠানিক সুবিধা পোষ্য কোটা বাতিলের প্রতিবাদ জানিয়ে পুনর্বহালের দাবিতে ধর্মঘট কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, জানাবে যে অনেকদিন আন্দোলনের পর তো পোষ্য কোটা বাতিল করা হলো, এখন আবার পুনর্বহালের দাবিতে ধর্মঘট হচ্ছে, এ বিষয়ে কি বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন? শাফিন, গেল 2 জানুয়ারিতে কিন্তু শিক্ষার্থীদের আসলে দিনভর আন্দোলনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিন্তু যে সিদ্ধান্ত এসেছে যে পোষ্য কোটা যে 5% পরে 1% নির্ধারণ করা হলো সেটি কিন্তু আসলে বাতিল করা হয়েছে সম্পূর্ণরূপে এবং শিক্ষার্থীদের তাতে করে কিন্তু সেই দাবিটি আদায় হয়েছে। তবে এর পর দিন থেকে কিন্তু মিটিংয়ের মধ্য দিয়ে নিজেদের সভা করার মধ্য দিয়ে আসলে সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারী যারা রয়েছেন তাদের সন্তানদের সেই প্রাতিষ্ঠানিক সুবিধাটি আসলে বাতিলের প্রতিবাদ জানিয়েই গতকালকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী রাবির যে অফিসার সমিতি তাদের নেতৃবৃন্দ এবং সেই সাথে করে কিন্তু আজকে দ্বিতীয় দিনে আসলে কর্মসূচির অংশ হিসেবে কিন্তু দুপুর 11টা থেকে আসলে দুপুর 1টা পর্যন্ত 2 ঘন্টা ব্যাপী অবস্থান যে ধর্মঘট সেই কর্মসূচিটি কিন্তু তারা আজকে পালন করছেন দ্বিতীয় দিনের মতো এবং আজকে 2 ঘন্টার জন্য হলেও আগামীকালকে কিন্তু পুনরায় সেটি দিনভর একটি ধর্মঘট কর্মসূচি তারা পালন করবেন বলেও কিন্তু এরই মধ্যে আমরা জেনেছি। একটু জানিয়ে রাখি যে এই অফিসার সমিতি যারা রয়েছেন তার মাঝখানে কিন্তু বিভিন্ন দপ্তর প্রশাসনিক যে কর্মকর্তা কর্মচারী তারা অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি আসলে পূরণ না হচ্ছে, অর্থাৎ আবারও পোষ্য কোটা বা প্রাতিষ্ঠানিক সুবিধা যেটি তারা বলছেন যে তাদের সন্তানদের এটি ন্যায্য অধিকার, এই দাবিটি তারা করছেন এবং বলছেন যে এই পোষ্য কোটা যেটি বাতিলের মধ্য দিয়ে আসলে তাদের সন্তানদের সাথে অবিচার করা হয়েছে এবং এটি মানবিকতার লঙ্ঘন বলেও কিন্তু তারা বলছেন যে প্রশাসনকে জিম্মি করে এক প্রকার এই যে দাবিটি আসলে শিক্ষার্থীরা আদায় করেছে সেটিতে তাদেরও অবদান ছিল। জুলাই অভ্যুত্থানে তারাও আসলে এই কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন, তারাও কোনো প্রকার কোটা চান না, তবে তাদের সন্তানদের জন্য আসলে এটি ন্যায্য অধিকার এবং এই অধিকারটা যতক্ষণ পর্যন্ত তার প্রতিষ্ঠিত করতে না পারছেন, আবারও পুনর্বহাল না করতে পারছেন
ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি বা আন্দোলন যেটি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং আজকে এই 2 ঘন্টার জন্য এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে কিন্তু সকল প্রশাসনিক দপ্তরের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা এখানে অংশ নিয়েছেন এবং এর মধ্য দিয়ে তারা কিন্তু তাদের কর্মবিরতি যেটি সেটি দিয়েছেন। এবং এই 2 ঘন্টায় কিন্তু তারা কোনো ধরনের প্রশাসনিক কার্যক্রম সেটিতে কিন্তু তারা অংশ নিচ্ছেন না। এবং আগামীকালকে দিনভর কিন্তু এই আন্দোলন চলবে। এর পরবর্তীতে তাদের নিজস্ব সভা বা কমিটির সভার মধ্য দিয়ে আসলে পরবর্তী যে কর্মসূচি সেটি কিন্তু তারা জানাবেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এখন পর্যন্ত সেভাবে আশানুরূপ কোনো ধরনের বক্তব্য বা কোনো সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত জানাননি। হয়তো এই আগামীকালকের যে কর্মসূচি সেটি পালনের পরে হয়তো নিজেদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে এটির একটি কোনো ধরনের বড় সিদ্ধান্ত যেটি সেটি আসতে পারে, সেটির অপেক্ষায় কিন্তু এখানকার যারা অফিসের সমিতির নেতৃবৃন্দ রয়েছেন তারা রয়েছেন। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আসলে কর্মকর্তা কর্মচারীদের আজকে অবস্থান ধর্মঘটের সর্বশেষ খবর। সহকর্মী মাসুমা আক্তার যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে, জানাচ্ছিলেন পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন চালাচ্ছেন, তাই নিয়ে সবশেষ। হাওরের পানি নামায় তীব্র শীত উপেক্ষা করে শুরু হয়েছে বোরোর আবাদ। ইতিমধ্যে সুনামগঞ্জের 137টি হাওরের মাঠ প্রস্তুত ও বোরো চারা রোপণে ব্যস্ত প্রায় 10 লাখ কৃষক। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর 4.5 কোটি টাকার ধান ঘরে তোলার আশা তাদের। লিপসান আহমেদের প্রতিবেদন। পৌষের হিমেল হাওয়ার মাঝেই সুনামগঞ্জে বোরো চারা রোপণে ব্যস্ততা কৃষকের। পৌষ মাঘ 2 মাস বোরোর চারা রোপণে দিনভর চলে কর্মযজ্ঞ। মৌসুম চলায় কেউ বীজ রোপণের জন্য জমি প্রস্তুত করছেন, কেউ বা প্রস্তুত করা জমিতে চারা রোপণ করছেন। চলতি বছর এই জেলার হাওরের প্রায় 10 লাখ কৃষক 2,23,000 হেক্টরের বেশি জমিতে বোরোর আবাদ করছেন। আবহাওয়া ভালো থাকলে এবার 9,18,000 টন চাল উৎপাদিত হবে, যেখান থেকে অন্তত 4.5 কোটি টাকার ধান চাল বেচা কেনা হতে পারে। তবে আগাম ঢল বা বন্যা হানা না দিলে এপ্রিলের মাঝামাঝি ধান ঘরে তোলার আশা কৃষকের। আমরা ধান দিয়া আমরা বছর খাইতাম পারি যদি আল্লাহ যদি দেওয়া যায়। এই যে আমরা কষ্ট করলে বছরে বাঙ্গার কারণে এই কারণে আমরা যে হাওয়াটা যে সুন্দরভাবে হইতে পারে, যে আপর টাপর বান্ধা হইতে পারে, সেটাই আমরা কামনা। এদিকে বোরো চাষে কৃষককে যেন কোনো সমস্যায় পড়তে না হয় সে বিষয়ে সার্বিক সহায়তায় তৎপর কৃষি বিভাগ। সুনামগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়নে আমরা প্রশিক্ষণের পাশাপাশি উদ্বোধন সভার মাধ্যমে কৃষকদেরকে সর্বশেষ নতুন নতুন জাত যাতে তারা চাষ করে এই ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। এবং আমাদের মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তাগণ তারা মাঠে আসছেন, কৃষকের পাশে থেকে সার্বক্ষণিক কর্মস্থল অবস্থানের কৃষকের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। গেল বছরের কয়েক দফা বন্যায় সুনামগঞ্জের কৃষি খাতে প্রায় 45 কোটি টাকার ক্ষতি হয়। তবে চলতি মৌসুমে ফসল রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি কৃষকদের। এখন সুনামগঞ্জ। নওগাঁয় আমনের ভরা মৌসুমেও কমছে না চালের দাম। ধানের দাম বাড়তে থাকায় চালের দাম বেশি বলছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ পৌর খুচরা চাল বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন যে বর্তমানে কোন চাল কেমন দামে বিক্রি হচ্ছে, ব্যবসায়ী এবং ক্রেতারা কি বলছেন? শাকিন, আপনি জানেন যে উত্তরের জেলা নওগাঁয় এখন আমনের বহার মৌসুম, কিন্তু তারপরও আসলে সব ধরনের চালের দামই বেড়েছে। এখানে আসলে পাইকারিতে যদি বলা যায় যে সব ধরনের চালের দাম প্রতি বস্তা 50 কেজি বস্তার চালের দাম বেড়েছে 50 টাকা। আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারে, যেখানে আসলে সব ধরনের চালের প্রতি কেজিতে 2 টাকা থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। এবং যদি বলি যে নওগাঁ পৌর খুচরা চাল বাজারে যে চালগুলো বিক্রি হচ্ছে, যেখানে আসলে কাঠারি চাল বিক্রি হচ্ছে 77 টাকা কেজি, জিরে চাল বিক্রি হচ্ছে 75 টাকা কেজি, সুবলতা চাল বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা এবং সুবর্ণলতা চালও বিক্রি হচ্ছে একই দামে। ব্রি 28 চাল বিক্রি হচ্ছে 65 টাকা কেজি এবং ব্রি 49 চাল বিক্রি হচ্ছে 62 টাকা কেজি পর্যন্ত। তবে মোটা জাতের যে স্বর্ণা 5 চাল রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি পর্যন্ত এবং এই চালের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। সবচেয়ে বেশি দামের যে চাল আতপ চাল বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকা পর্যন্ত। এখানকার খুচরা বাজার
যারা দোকানি রয়েছে তারা বলছেন যে পাইকারি মুকামে যেহেতু চালের দাম বেড়েছে এই কারণে তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে এবং বেশি দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। এবং পাইকারি মুকামে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে যেহেতু ইরিগুরো মৌসুমে আসলে সরু ধান চাষাবাদ হয়ে থাকে এবং এটা দিয়ে আসলে সারা বছর পরিচালনা করতে হয়, যার কারণে যেহেতু এখন মৌসুমের শেষ সময় হওয়ার কারণে ধানের কিছুটা সংকট রয়েছে। এই কারণে আসলে এই সরু ধানের দাম বেশ ঊর্ধ্বগতি, যার কারণে আসলে চালের বাজার ঊর্ধ্বগতি। তবে এই চালের দাম কমতে হলে এই ইরিগুরো যেহেতু এখন প্রস্তুতি চলছে, আগামী প্রায় 3 থেকে 4 মাসের মতো অপেক্ষা করতে হবে, কারণ যখন এই ইরিগুরো মৌসুমে ধান বাজারে আসবে তখন আসলে চালের দাম কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। যেহেতু চালের দাম আসলে বাড়ছে, যার কারণে যারা নিম্ন আয়ের মানুষ বা ভোক্তা রয়েছেন তাদের অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে বলে আমরা জেনেছি। তবে মোটা জাতের যে সন্না পাট চাল রয়েছে এই চালের ক্রেতা একেবারেই কম বলে এখানকার খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন এবং তারা আরও জানিয়েছেন যে এখানকার আসলে তাদের বেচা কেনা অনেকটা কমে গেছে। তবে এই ছিল আমার কাছে চালের বাজার নিয়ে সব শেষ। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্বাস আলী। শীত এলেই শুরু হয় পিঠাপুরের উৎসব। এরই ধারাবাহিকতায় শেরপুরে আয়োজন করা হয়েছে দিনব্যাপী পিঠা উৎসবের, যেখানে সকাল থেকেই ভিড় জমিয়েছেন পিঠাপ্রেমীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলা শহরের শাহিন ক্যাডেট স্কুল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন পিঠা উৎসব ঘিরে মানুষের উৎসাহ আগ্রহ কেমন দেখছেন? শাফিন, মূলত 2021 সাল থেকে এই ভিন্নধর্মী পিঠা উৎসবের আয়োজন করে আসছিল শাহিন ক্যাডেট স্কুল। তো এবছরের ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি যে সকাল 8টা থেকে শুরু করে এই পিঠা উৎসবের যে আমেজ সেটি কিন্তু এখন পর্যন্ত বিরাজ করছে। তো আমি দেখেছি যে এবারের পিঠা স্টলে প্রায় 9টি স্টলে প্রায় 150টিরও বেশি পিঠা কিন্তু তারা স্টলে সাজিয়েছেন। আর এইসব স্টল গুলো পরিচালনা করছেন এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা। তো এখন পর্যন্ত আমরা দেখছি বেচা বিক্রি চলছে প্রতিটি স্টলে। তো আয়োজকরা বলছেন যে মূলত যারা নতুন প্রজন্মের শিক্ষার্থী রয়েছেন তাদেরকে এই পিঠা সম্পর্কে জানান দিতে কিন্তু মূলত এই ভিন্নধর্মী আয়োজন। তো আমরা এখানে আয়োজকের সাথে কথা বলেছি। আয়োজক আমাদেরকে জানিয়েছেন যে এবারের পিঠা স্টলে গত বছরের তুলনায় কিন্তু 2-1টি স্টল বৃদ্ধি করা হয়েছে এবং পিঠার পরিমাণও বাড়ানো হয়েছে। তো এখানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে আমি কথা বলছি। শিক্ষার্থীরা আমাকে জানিয়েছেন যে তারা কিন্তু এই পিঠা উৎসব তারা বাড়িতে কখনোই দেখেননি। তারা এই প্রতি বছর এই স্কুলে পিঠা উৎসব তারা মুখিয়ে থাকেন। আমরা দেখেছি যে প্রত্যেকটি শিক্ষার্থী তারা বিভিন্ন স্টল ঘুরছেন, পিঠা সম্পর্কে তারা বিভিন্ন জ্ঞান নিচ্ছেন, তারা পিঠা খাচ্ছেন, পিঠার নাম সম্পর্কে তারা জানছেন। তো এখানে যারা স্টল পরিচালনা করছেন শিক্ষক এবং শিক্ষিকা, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে নতুন প্রজন্মের যারা রয়েছেন তারা কিন্তু আধুনিকতার জীবনযাপনে ব্যস্ত। তারা এই বাংলার যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেটি সম্পর্কে তারা অনেকটাই অজ্ঞ রয়েছে। মূলত এই কারণে এই পিঠা উৎসবের ভিন্নধর্মী আয়োজন। তো আমরা দেখেছি প্রতিটি স্টলে এবার হারিয়ে যাওয়া যে সকল পিঠা রয়েছে, ভাপা পিঠা, চিতই পিঠা, মেলা পিঠা, তারপর হচ্ছে তেজপাতা পিঠা, ফুল পিঠা সহ নানান রকমের বাহারি ডিজাইন, বাহারি রঙের পিঠা কিন্তু এবার স্থান পেয়েছে। তো আমরা দেখেছি প্রতিটি স্টলে প্রায় 1 থেকে একদম শুরু করে 12,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং পিঠার দাম যদি আমি একটু সাবিত আপনাকে জানাই যে 20 টাকা থেকে শুরু করে প্রতিটি পিঠা কিন্তু 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এখানে যারা এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে এই শাহিন ক্যাডেট স্কুল প্রতি বছরই চিন্তা করে যে শিক্ষার্থীদের ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে তাদেরকে বিভিন্ন পাঠ্যপুস্তকের বাইরে যে সকল জ্ঞান রয়েছে সেগুলো তারা দেওয়ার চেষ্টা করে। তো ব্যতিক্রম হয়নি। তারা বলছেন যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আগামী দিনেও। আর এখন পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মতো পিঠা বিক্রি হয়েছে। তো শাফিন, এই ছিল শেরপুরের ক্যাডেট স্কুল, শাহিন ক্যাডেট স্কুল থেকে আমার কাছে পিঠা উৎসবের সর্বশেষ তথ্য। শেরপুর থেকে পিঠা উৎসব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। এর সাথে শেষ করছি এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।